বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক শ্রেণী শিক্ষা কার্যক্রমে প্রথম বর্ষের শিক্ষার্থী, আমি তোমাদের অর্থনীতি ক্লাসে স্বাগত জানাচ্ছি। গত ক্লাসে আমি তোমাদের সাথে অর্থনীতির প্রথম পত্রের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধান নিয়ে আলোচনা করেছিলাম, কিছুটা আলোচনা করতে পেরেছিলাম। তো আজকে আমি চেষ্টা করব তার আরেকটু বিস্তারিত আলোচনা করার জন্য। তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং স্বাস্থ্যবিধি মেনে ঘরেই আছো। তো গত ক্লাসে আমি প্রথম অধ্যায়ের যে মৌলিক অর্থনৈতিক সমস্যা কী জিনিস এবং মৌলিক অর্থনৈতিক সমস্যা আসলে কী সেই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে হচ্ছে মৌলিক সমস্যার যে প্রকারভেদটুকু রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটু আলোচনা করে নিই যে মানুষ হচ্ছে সামাজিক জীব এবং সৃষ্টির আদিকাল থেকেই মানুষের কি হচ্ছে যে জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অনেক কিছুই প্রয়োজন এবং এগুলোই হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। যেমন আমরা জেনে থাকি যে অন্ন, বস্ত্র, বাসস্থান এগুলো হচ্ছে মানুষের মৌলিক চাহিদা। যখন এগুলো আমাদের পূরণ হয়ে যায় তখন আমরা আরেকটু আরও অন্যান্য অনেক জিনিসের চাহিদা আমরা তখন বা প্রয়োজন আমরা বোধ করি মূলত। তারপরে অথচ আমাদের যে সম্পদ রয়েছে এই আমাদের চাহিদার তুলনায় এই সম্পদের পরিমাণ খুবই অল্প বা অপ্রতুল, যার জন্য কি হয় যে সমস্যার সৃষ্টি হয়। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম যে এই সম্পদ সীমিত হওয়ার কারণেই মূলত আসলে অর্থনৈতিক সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে। তো অর্থনীতির কাজই হচ্ছে কিভাবে এই মৌলিক সমস্যাগুলো নিয়ে আলোচনা করে এর সমাধান বের করা যায়, সেই কাজগুলো নিয়ে আসলে মূলত অর্থনীতি কাজ করে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের মৌলিক অর্থনৈতিক সমস্যার প্রকারভেদগুলো আমি একটু লিখে নেই, তাহলে তোমরা জিনিসগুলো বুঝতে সহজ হবে। যে কি প্রথমটা হচ্ছে কি দ্রব্য উৎপাদন করতে হবে কি দ্রব্য উৎপাদন এবং কতটুকু উৎপাদন করতে হবে। 2 নম্বর আসি যে কি উপায়ে উৎপাদন করা হবে। কি উপায়ে উৎপাদন করা হবে প্রথমটা হচ্ছে যে কি দ্রব্য উৎপাদন করতে হবে এবং কতটুকু উৎপাদন করতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে এবং 3 নম্বর হচ্ছে এই যে আমরা দ্রব্য সামগ্রী উৎপাদন করব, এটা আসলে কার জন্য আমরা উৎপাদন করব বা এটার ভোগকারীটা কে হবে। তাহলে আসি যে কার জন্য উৎপাদন করা হবে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে মৌলিক অর্থনৈতিক সমস্যার মধ্যে প্রথম সমস্যাটা হচ্ছে যে কি দ্রব্য উৎপাদন করতে হবে এবং কতটুকু দ্রব্য আমার উৎপাদন করতে হবে। যেহেতু আমাদের চাহিদা অসীম এবং এর তুলনায় সম্পদ হচ্ছে খুবই সীমিত, তাই ওই সীমিত সম্পদের মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা প্রয়োজন অনুসারে সেই সম্পদগুলো দিয়ে কিভাবে আমাদের প্রয়োজনটুকু মেটাতে পারি। তাহলে দেখো যে 2 নম্বর হচ্ছে কি উপায়ে উৎপাদন করা হবে এবং 3 নম্বর হচ্ছে কতটুকু কার জন্য উৎপাদন করা হবে। মূলত এই 3টি সমস্যাকে ঘিরেই আসলে মৌলিক অর্থনৈতিক সমস্যা হয়ে থাকে। এখন আসি যে
দুষ্প্রাপ্য বা নির্বাচন সম্পর্কে একটু ধারণা তোমাদের দিয়ে থাকি, যে দুষ্প্রাপ্য এবং নির্বাচন ধারণা। প্রথমে আসি যে দুষ্প্রাপ্যতার শব্দটির অর্থ কী। দুষ্প্রাপ্যতা তোমাদেরকে মূলত কয়েকটি সংজ্ঞা যদি আমি এই চ্যাপ্টারের প্রথমে বলে দেই বা তোমরা বুঝতে পারো, তাহলে দেখবা যে পুরো চ্যাপ্টারটাই ওই সংজ্ঞার আলোকেই আসলে আলোচনা করা হয়ে যাচ্ছে। তারপর আসছি দুষ্প্রাপ্যতা। দুষ্প্রাপ্যতা এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে স্ক্যারসিটি, SCARCITY দুষ্প্রাপ্যতা বা সম্পদের অপ্রতুলতা। স্বল্পতা বলতে মূলত সম্পদের অপ্রতুলতাকে বোঝাচ্ছে। এই অপ্রতুলতা কথাটা বা দুষ্প্রাপ্যতা নিয়ে আলোচনা করেছিলেন রবিন্স, স্টেগনিয়ার এবং হেগ। রবিন্স, স্টেগনিয়ার এবং হেগ প্রমুখ অর্থনীতিবিদ তারা এই দুষ্প্রাপ্যতা শব্দটি নিয়ে আলোচনা করেছিলেন। এবং প্রখ্যাত অর্থনীতিবিদ লিওনেল রবিন্স বা এল রবিন্স, প্রখ্যাত অর্থনীতিবিদ এল রবিন্স বা লিওনেল রবিন্স রবিন্স 1932 সালে প্রকাশিত তার প্রকাশিত an essay on the nature and significance of economic science, significance of and significance of economic significance of economic science নামক গ্রন্থে এই দুষ্প্রাপ্যতা কথাটি উচ্চারণ করেছেন বা তিনি অর্থনীতিকে স্বল্পতার বিজ্ঞান অর্থাৎ দুষ্প্রাপ্যতার বিজ্ঞান নামে অভিহিত করেছেন। তাহলে আমি কি বললাম যে প্রখ্যাত অর্থনীতিবিদ, আমি এই কথাগুলো বলছি কেন, যে তোমাদের এমসিকিউতে প্রায় এই অবজেক্টিভগুলো মানে এমসিকিউগুলো চলে আসে, এই অপশনগুলো থাকে যে প্রখ্যাত অর্থনীতিবিদ এল রবিন্স, তার ইংরেজি পুরো নাম হচ্ছে লিওনেল রবিন্স, 1932 সালে তার প্রকাশিত অ্যান এসে অন দ্য নেচার অ্যান্ড সিগনিফিকেন্স অফ ইকোনমিক সায়েন্স নামক গ্রন্থে তিনি অর্থনীতিকে কি করেছেন, দুষ্প্রাপ্যতার বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন। এবং এই অর্থনীতিবিদের নাম হচ্ছে এল রবিন্স অথবা লিওনেল রবিন্স। মূলত এই দুষ্প্রাপ্যতা কথাটিকে ঘিরেই কিন্তু অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হয়ে থাকে। যেহেতু আমাদের অভাব অসীম এবং সম্পদটা অপ্রতুল, এই অপ্রতুলতাকে ঘিরেই মূলত আসলে কি হয় যে অর্থনৈতিক সমস্যাগুলো সৃষ্টি হয়ে থাকে। এরপর আসি যে এই অর্থনৈতিক সমস্যা থেকে আমাদের কিভাবে মুক্তি পাওয়া যায়
সেটা। তবে আরেকটা প্রশ্ন আমি তোমাদের এখানে বলে দিই যে সীমিত সম্পদ এবং সম্পদের স্বল্পতা কি একই, এই একটি প্রশ্ন আসে। তাহলে আমি সীমিত সম্পদ এবং সম্পদের স্বল্পতা এই দুটো অর্থ নিয়ে একটু আলোচনা করি। সীমিত সম্পদ, একটি প্রশ্ন আসে যে সীমিত সম্পদ এবং সম্পদের স্বল্পতা কি একই ধারণা কি না। তাহলে সীমিত সম্পদ হচ্ছে সেই সম্পদকে বোঝায় যার পরিমাণ নির্দিষ্ট। সীমিত সম্পদ হচ্ছে যার পরিমাণটা নির্দিষ্ট, সেটা হচ্ছে আমার সীমিত সম্পদ। এবং সম্পদের স্বল্পতা হচ্ছে প্রয়োজনের তুলনায় কম। সীমিত সম্পদ হচ্ছে একটি নির্দিষ্ট পরিমাণ। তারপরে হচ্ছে সম্পদের স্বল্পতা বা সম্পদের স্বল্পতা এটা হচ্ছে কি প্রয়োজনের তুলনায় কম। অর্থাৎ একটিতে নির্দিষ্ট করে দেওয়া আছে, আরেকটা হচ্ছে যে ওটা নির্দিষ্ট না কিন্তু এটা প্রয়োজনের তুলনায় কি হচ্ছে যে কম। তাহলে দুটো কথাই কিন্তু এক নয়। একটি হচ্ছে সীমিত সম্পদের সংজ্ঞায় আমরা কি করতে পারি যে একটি নির্দিষ্ট পরিমাণ সম্পদকে বলা হচ্ছে সীমিত সম্পদ, এবং সম্পদের স্বল্প বলতে বোঝাচ্ছি যে প্রয়োজনের তুলনায় কম সম্পদকে বলা হচ্ছে যে সীমিত সম্পদ। তারপরে আসি নির্বাচন কথাটা নিয়ে আলোচনা করি যে নির্বাচন কেন আসলে হয়ে থাকে। নির্বাচন বা চয়েস, যেহেতু আমাদের অভাব অসীম এবং সম্পদ স্বল্প বা সীমিত, তাহলে এই সীমিত বা স্বল্প সম্পদ দিয়ে কিভাবে আমাদের যে মৌলিক অর্থনৈতিক সমস্যাগুলো রয়েছে বা প্রয়োজনগুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে পূরণ করতে পারবো। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো যে আমাদের সম্পদটা সীমিত। এখন আমাকে চিন্তা করতে হবে যে আমার অভাব তো অনেকগুলো, এখন এই অভাবগুলোর মধ্যে আমার কোনটা সবচেয়ে বেশি প্রয়োজন। আমার অনেকগুলো অভাব, তার মধ্যে থেকে আমাকে নির্বাচন করতে হবে অথবা চয়েস করতে হবে যে আমাকে কোন জিনিসটা আগে প্রয়োজন পূরণ করতে হবে। তাহলে আমরা কি করব যে আমরা প্রত্যেকটা সমস্যা থেকে চিন্তা করব যে কোন সমস্যাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আগে সমাধান করা প্রয়োজন। তখন আমরা কি করব যে তখন আমরা সমস্যাগুলোর মধ্যে থেকে চিহ্নিত করব এবং অথবা নির্বাচন করব। তাহলে এই নির্বাচন কথাটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা কথা, যে অসংখ্য অভাবের মধ্যে গুরুত্ব অনুসারে কিছু অভাবকে বাছাই করাই হচ্ছে নির্বাচন। তাহলে আমরা বলতে পারি যে অসংখ্য অভাবের মধ্যে গুরুত্ব অনুসারে কিছু অভাব বেছে নেওয়ায় কি অভাবের নির্বাচন বলা হয়। তাহলে অভাবের নির্বাচনটাকে যদি আমরা একটা ছকের মাধ্যমে দেখাই, নির্বাচনটাকে আমরা একটা ছকের মাধ্যমে দেখাচ্ছি যে অসীম অভাব প্রথমে কি দিয়ে শুরু হয়, যে অসীম অভাব। নির্বাচনটা কেন শুরু হয়? অসীম অভাব দিয়ে এখন আমরা কি করব, সীমাবদ্ধ সম্পদে ঢুকবো। সীমাবদ্ধ সম্পদ, শিক্ষার্থীরা তোমরা বুক লিস্ট অনুযায়ী বইগুলো কিনে ফেলো, না হলে দেখা যাচ্ছে যে আমি লেকচার দিব ঠিকই কিন্তু তোমরা জিনিসগুলো অতটা বুঝতে পারবে না। বোর্ড দেখা যাচ্ছে না। এখন কি দেখা যাচ্ছে?
আচ্ছা, তারপরে হচ্ছে অসীম অভাব। অসীম অভাব থেকে কি শুরু হয়? যে সীমাবদ্ধ সম্পদ। সীমাবদ্ধ সম্পদকে আবার আমরা দুভাবে বিভক্ত করতে পারি। সীমাবদ্ধ সম্পদকে আমরা আবার দুভাবে নির্বাচন করতে পারি। একটা হচ্ছে অভাবের গুরুত্ব, এবং অপরটি হচ্ছে সম্পদের সর্বোত্তম ব্যবহার। সম্পদের সর্বোত্তম ব্যবহার। তাহলে অভাবের গুরুত্ব এবং সম্পদের সর্বোত্তম ব্যবহার, এই দুটোর সমন্বয়েই তৈরি হচ্ছে মূলত নির্বাচন। শিক্ষার্থীরা তোমরা দেখো যে প্রথমে কি দিয়ে শুরু হয়? যে অসীম অভাব দিয়ে শুরু হয়। অসীম অভাব, তার বিপরীতে কি থাকছে? যে সীমাবদ্ধ সম্পদ। এখন এই সীমাবদ্ধ সম্পদটাকে আমরা কি করব? দুটো ভাগে ভাগ করব। চিন্তা করব যে অভাবের গুরুত্ব, এই অভাবগুলো থেকে আমরা দেখব যে অভাবটা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে যে সম্পদের সর্বোত্তম ব্যবহার। এখন ওই অভাবগুলোর মধ্যে গুরুত্ব অনুসারে আমি চিন্তা করব যে কোন অভাবটা আমি আগে বা সবচেয়ে আগে বেশি প্রয়োজনগুলো, মানে সবচেয়ে আগে আমি এটা প্রয়োজন পূরণ করব। তাহলে সম্পদের সর্বোত্তম ব্যবহার যদি আমরা করতে চাই এবং অভাবের গুরুত্ব বুঝে সম্পদের সর্বোত্তম ব্যবহার করতে হবে, এবং এই দুটোর সমন্বয়ে আমার তৈরি হবে হচ্ছে নির্বাচন করতে হবে এই দুটোর সমন্বয়ে। যেমন ধরি যে একজন কৃষকের 1000 টাকা এবং 1 বিঘা জমি আছে। এখন 1000 টাকা আছে এবং 1 বিঘা জমি আছে। 1000 টাকা এবং 1 বিঘা জমি আছে। এখন আমি চিন্তা করব, ওই কৃষক চিন্তা করলো যে সে 1 বিঘা জমিতে এই 1000 টাকা দিয়ে আলুও চাষ করবে আবার ধানও চাষ করবে। এখন দেখা যাচ্ছে তার আলুও চাষ, মানে ওই জমির মধ্যে কি করতে হবে? যে আলু এবং ধান সে চাষ করবে, কিন্তু 1000 টাকাটা তার হচ্ছে সীমাবদ্ধ সম্পদ। এখন এই চিন্তা করবে সে যে আলু এবং ধানের মধ্যে কোনটার মধ্যে সবচেয়ে বেশি প্রফিট বা মুনাফা সে লাভ করতে পারবে। কারণ উৎপাদকরা যখন উৎপাদন করে তখন তার মাথার মধ্যে থাকে যে কোন দ্রব্যটা বিক্রয় করে আমি সবচেয়ে বেশি মুনাফা অর্জন করতে পারবো। অর্থাৎ আমার আয় থেকে ব্যয় বাদ দেওয়ার পরে যে উদ্বৃত্ত লাভটুকু থাকবে সেটাই হচ্ছে আমার মুনাফা। তাহলে উৎপাদকের চিন্তা কি থাকবে? বা উৎপাদক এখানে কৃষক যদি হয়ে থাকে, তার হচ্ছে মূলধন কি? 1 বিঘা জমি এবং 1000 টাকা। এখন সে চিন্তা করবে যে ধান এবং গমের মধ্যে আসলে কোনটাতে মুনাফা বেশি পাওয়া যায়। যদি সে মুনাফা ধানের ক্ষেত্রে আলুর থেকে বেশি পেয়ে থাকে, পাওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে সে কি করবে? যে সে আলু এবছর বাদ রেখে এবছর কি করবে? ওই 1 বিঘা জমিতে 1000 টাকা দিয়ে সে ধান উৎপাদন করবে। তাহলে এই যে সে গুরুত্ব অনুসারে সে চিন্তা করলো যে আলুর থেকে আমার ধানের গুরুত্বটা বেশি, যেহেতু আমার এখানে মুনাফার পরিমাণটা বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই সে কী করবে? যে গুরুত্ব অনুসারে সে নির্বাচন করবে আলু থেকে আমার ধানটা চাষ করাটাই বেটার, বা এটাই আমার করতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখো যে প্রাথমিক মৌলিক যে সমস্যাগুলোর মধ্যে রয়েছে তার মধ্যে নির্বাচনটা অন্যতম, এবং এই নির্বাচন অনুযায়ী সে কী করলো? তার অসীম অভাবটাকে সর্বোত্তম ব্যবহার করে সে তার উৎপাদন চালিয়ে যাচ্ছে। তারপরে আসি উৎপাদন সম্ভাবনা রেখা। এরপর আসি উৎপাদন সম্ভাবনা রেখা বা প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। উৎপাদন সম্ভাবনা রেখা। প্রোডাকশন পসিবিলিটি
প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, এটাকে শিক্ষার্থীরা খেয়াল করো যে পিপিসি বলা হয়। এটাকে কি বলা হয়? পিপিসি সংক্ষেপে। কনস্ট্রাকশন ফর্মগুলো অবশ্যই শিখতে হবে, কারণ তোমাদেরকে প্রশ্নগুলো করা হবে যে একটি পিপিসি রেখা আঁকো বা পিপিসি কার্ভ আঁকো। তখন তোমরা যদি এটা না জানো, তোমরা কিন্তু এই প্রশ্নের অ্যান্সার করতে পারবে না যে পিপিসি জিনিসটা আসলে কি। তাহলে আমি বলে দিচ্ছি যে যেই জিনিসটাই তোমরা পড়ো না কেন, সেটা অবশ্যই ইংরেজি মিনিংটা শিখবে, এবং ইংরেজি মিনিং থেকে পাশাপাশি তোমরা বইয়ে খেয়াল করবে যে কন্টেকশন ফর্মগুলো বা সংক্ষিপ্ত আকারগুলো ওখানে দেওয়া থাকে। অবশ্যই তোমরা কিন্তু এই সংক্ষিপ্ত ফর্মগুলো শিখতে হবে, কারণ অর্থনীতিতে সংক্ষিপ্ত ফর্মের ব্যবহারই বেশি থাকবে, এবং এই সংক্ষিপ্ত ফর্মগুলোর উপর বেস করেই কিন্তু প্রশ্ন বা এমসিকিউ যাই বলো না কেন সেগুলো চলে আসে। তারপরে হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা কি? উৎপাদন সম্ভাবনা রেখা হচ্ছে এমন একটি রেখা, আরেকটা কথা বলে নেই, উৎপাদন সম্ভাবনা রেখাকে পিপিএফ দ্বারাও চিহ্নিত করা হয়। পিপিএফ দ্বারাও চিহ্নিত করা হয়। পিপিএফ, তখন এক্ষেত্রে এটার অর্থ দ্বারা হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টেইনার FRO ফ্রন্টিয়ার। তাহলে পিপিএফও বলা হয় এই রেখাটাকে। এটার ইংরেজি নাম হচ্ছে প্রোডাকশন পসিবিলিটি ফ্রন্টিয়ার, অথবা আরেকটা কথা বলা হয় যে পিপিসি কার্ভ, প্রোডাকশন পসিবিলিটি কার্ভ। সাধারণত পিপিসি কার্ভ দিয়ে তোমাদের প্রশ্নগুলো বেশি হয়ে থাকে। এখন আসি যে উৎপাদন সম্ভাবনা রেখাটা কি। উৎপাদন সম্ভাবনা রেখাটা কি? এই যে আমি প্রথমে ক্লাসের শুরুতে যে আমি আলোচনা করেছিলাম 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যা, কি উৎপাদন করা হবে এবং কতটুকু উৎপাদন করা হবে, তারপরে হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কার জন্য করা হবে, কার জন্য উৎপাদন করা হবে। এই যে 3টি মৌলিক অর্থনৈতিক সমস্যা রয়েছে, এই সমস্যাগুলো সমাধানের জন্য এই পিপিসি কার্ভ ব্যবহার করতে হবে। অর্থাৎ এই পিপিসি কার্ভের মাধ্যমে আমরা এই 3টি সমস্যার উত্তরগুলো খুঁজে পাব। এই পিপিসি কার্ভ কাকে বলে সেটা আমি তোমাদেরকে একটু বুঝাচ্ছি। যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার নির্দিষ্ট বিন্দুতে কি হয়, সমাজে সীমিত সম্পদ এবং প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুটি দ্রব্যের উৎপাদন সম্ভাবনা ওখানে নির্দেশ করে। তাহলে পিপিসি কার্ভটা হচ্ছে এমন একটি রেখা যে রেখার প্রতিটি বিন্দুতে চলতি প্রযুক্তি এবং সীমিত সম্পদের এ দুটোর সমন্বয়ে কি করে, যে উৎপাদন করে থাকে। যার প্রতিটি বিন্দুতে বা নির্দিষ্ট বিন্দুতে চলতি প্রযুক্তি বা মূলধন এবং সীমিত সম্পদ দ্বারা উৎপাদন করে থাকে, সেটাই হচ্ছে উৎপাদন সম্ভাবনা রেখা। উৎপাদন সম্ভাবনা রেখা, আমি তোমাদের সুবিধার জন্য আরও একবার বলছি যে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ এবং চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য সংমিশ্রণ নির্দেশ করে। এই উৎপাদন সম্ভাবনা রেখাকে উৎপাদন সীমান্ত রেখাও বলা হয়। উৎপাদন সম্ভাবনা রেখাকে কি বলা হয়?
উৎপাদন সীমান্ত রেখাও বলা হয়। উৎপাদন তাহলে আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম আমরা যে উৎপাদন সম্ভাবনা রেখার আরেক নাম কি? উৎপাদন সীমান্ত। উৎপাদন সম্ভাবনা রেখাকে উৎপাদন সীমান্ত রেখাও বলা হয়। উৎপাদন সীমান্ত রেখাও বলা হয়। উৎপাদন সীমান্ত রেখাও বলা হয়। কারণ সীমান্ত কথাটা এখানে উৎপাদন সীমান্ত রেখাও বলা হয় যে পিপিসি কার্ভ বা উৎপাদন সম্ভাবনা রেখা বা উৎপাদন সীমান্ত রেখাটা হচ্ছে যে একটা সীমানা নির্দেশ করে উৎপাদন করার ক্ষেত্রে বা একটি নির্দিষ্ট সীমানার মধ্যে উৎপাদনকারীকে কি করতে হয়? উৎপাদন পরিচালনা করতে হয়। যেমন এটা যদি উৎপাদন সম্ভাবনা রেখা হয়ে থাকে তাহলে এই উৎপাদন সম্ভাবনা রেখার বাহিরে উৎপাদনকারী উৎপাদন করতে পারবে না। তাহলে এখানে তার যদি সে এই দুটো বিন্দুতে তার সীমিত সম্পদ দ্বারা এই দুটো বিন্দুতে ধরি এ বিন্দু বি বিন্দু, এটাকে ওয়াই অক্ষ ধরলাম, নিচের আনুভূমিককে ধরলাম আমি এক্স অক্ষ। তাহলে যদি উৎপাদনকারী এটা পিপিসি কার্ভ হয়, পিপিসি কার্ভ যে এই উৎপাদন সম্ভাবনা রেখা বা এই নির্দিষ্ট সীমানার এ বিন্দুতে এবং বি বিন্দুতে সে কী করতে পারবে? তার সীমিত সম্পদ দ্বারা উৎপাদন করতে পারবে। কিন্তু যদি সে এই বিন্দুতে উৎপাদন করে তাহলে তার সম্পদের পরিপূর্ণ ব্যবহার হবে না এবং এই যে এই রেখাগুলো বা এই যে জায়গাগুলো রয়েছে এখানে সম্পদের অপচয় সৃষ্টি হবে। আবার যদি সে এই বিন্দুতে এই রেখার বাহিরের বা বহিস্থ কোনো বিন্দুতে যদি সে উৎপাদন করে তাহলে তার কি হবে? তাহলে তার সম্পদের ঘাটতি পড়বে অর্থাৎ তাকে সম্পদ আরও বেশি জোগাড় করতে হবে কিন্তু এটা সম্ভব নয়। তাহলে এই বিন্দুতেও করা যাবে না, এই বিন্দুতেও করা যাবে না। এখানে করলে সম্পদের ঘাটতি হবে এবং এখানে করলে কি হবে? যে সম্পদের অপচয় হয়ে যাবে। কিন্তু যদি এ এবং বি বিন্দুতে উৎপাদনকারী অবস্থান করে তাহলে তার সম্পদের পরিপূর্ণ ব্যবহারটুকু হবে। আশা করছি শিক্ষার্থীরা আমি তোমাদের বোঝাতে পেরেছি। তা আজকে আর বেশি দূর যাব না সময় স্বল্পতার কারণে। তো আমি আশা করছি যে যতটুকু পড়িয়েছি ততটুকু তোমরা বাসায় একটু ভালো করে রিভাইজ দিবে এবং পরবর্তী ক্লাসে আমি এটার যে সূচি আছে এবং উৎপাদন সম্ভাবনা রেখার এবং এই সূচির মাধ্যমে কিভাবে উৎপাদন সম্ভাবনা রেখা আঁকা যায় সেটা নিয়ে আলোচনা করব। এবং এরপরে আসবো যে সুযোগ ব্যয় কি, সুযোগ ব্যয় এই কয়েকটা সমস্যা নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমাদের যারা যারা দেখছো তাদের রোল নাম্বারগুলো একটু কমেন্ট বক্সে দিয়ে দিলে আমি দেখতে পারবো এবং তোমাদের এর ভিত্তিতে যেহেতু প্রেজেন্টের হবে তো সেভাবে তোমরা এর আগেও তো মনে হয় আমি তোমাদেরকে বলেছি। তো সে পর্যন্ত তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আগামী সোমবারে আবার তোমাদের সাথে আমার দেখা হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো। আজকের মতো এখানেই শেষ করছি।